নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন? তো সবাই খুব, খুব ভালো থাকুন, সবাই খুব আনন্দে থাকুন। আজকে আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে এসেছি, সেটাও দর্শন থেকেই। যে এর আগেই আমি আলোচনা করেছিলাম ৩৮ এবং ৩৯ নম্বর শ্লোক। আজকে আলোচনা করব ৪০ এবং ৪১ নম্বর শ্লোক। বলছে যে চিত্ত স্থির হবার যোগ্যতা অর্জন করলে তার স্থিতি কেমন হয়। যোগ দর্শনের সমাধিবাদে ৪০ নম্বর শ্লোকে বলছে পরমাণু পরম মহত্তন্ত্বস্বশিকারঃ পরমাণু পরম মহত্তন্ত্বস্ব পরমাণু পরম মহত্তন্ত্বস্ব অর্থাৎ পরমাণু পরমাণু থেকে পরম মহত্ব পর্যন্ত, অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং বৃহৎ থেকে বৃহত্তর বস্তু পর্যন্ত বা বিষয় পর্যন্ত। অস্যের অর্থ কি? অস্যের অর্থ এর অর্থাৎ চিত্তের। বশীকারের অর্থ কি? বশীকার বা অধিকার হয়ে যায়। তাহলে এখানে কি বলছে? ক্রমাগত অভ্যাসের দ্বারা সাধকের চিত্ত যখন সম্পূর্ণভাবে স্থির হয়ে যায়, তখন সাধক নিজের চিত্তকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বৃহৎ থেকে বৃহত্তর মহান পদার্থ পর্যন্ত নিজের ইচ্ছানুযায়ী যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা স্থির রাখতে সমর্থ হন। অর্থাৎ যখন তিনি সাধনার দ্বারা তার সেই শক্তি প্রাপ্ত করেন, তার চিত্তকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বৃহৎ থেকে বৃহত্তর করতে পারেন এবং কি করতে পারেন? নিজের ইচ্ছা মতো যখন খুশি, যেখানে খুশি, যতক্ষণ খুশি, সমস্তটাই তখন তার কন্ট্রোলে। তিনি সেইভাবে নিজের চিত্তকে ধরে রাখতে সমর্থ হন। নিজের চিত্তের উপর তার পূর্ণ অধিকার জন্মে। চিত্ত অত্যন্ত নির্মল হয়ে যায়। নির্মল চিত্ত সমাধিস্থ হবার যোগ্যতা অর্জন করে। সমাধি আগে হবে না, যতক্ষণ না চিত্ত নির্মল হচ্ছে ততক্ষণ সমাধি সম্ভব নয়। চিত্ত স্থির হবার যোগ্যতা অর্জন করলে এই রকম স্থিতি জন্ম, অর্থাৎ এই শক্তি সাধক প্রাপ্ত হন। তবে কথা স্মরণে রাখতে হবে যে আলস্য প্রমাদ করলে বা এই অবস্থাকে ধরে রাখতে না পারলে বা ছেড়ে দিলে পুরনো সেই অবস্থায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই যতক্ষণ না পর্যন্ত ক্লেশ দগ্ধ বীজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থায় ধারণ উপযোগী সাধন অভ্যাস করতে হবে। শুধু ওই জায়গায় পৌঁছলেই হবে না, সেই জায়গাকে নিজেকে স্থির রাখার অভ্যাসও করতে হবে। না হলে সেই আমাদের যোগ বিঘ্নে আছে না, অলব্ধ ভূমিকত্ব অনবস্থিতত্ব, অর্থাৎ জমি লাভ করেও সেটাকে তাতে স্থির ধরে রাখতে না পারা, আবার জমিতে স্থির হয়েও সেইখানে সেই উচ্চ মার্গে বা সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা হারিয়ে ফেলা। চিত্ত স্থির হয়ে গেলে বিষয়ের প্রতি চিত্তের সমাপত্তি বা তদাকার অবস্থা কি ধরনের এবং কোন বিষয়ের হয়ে থাকে, অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধি বা নির্বিচ সমাধি কোন ক্রম অনুসারে সিদ্ধ হয়, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ৪১ নম্বর শ্লোকে। ৪১ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? কেন বৃত্তের অভিজাতস্যৈব মনের গ্রহিত্রী গ্রহণ গ্রাহ্যেষু সমাপত্তিঃ। আরেকবার শ্লোকটা বলছি। কেন বৃত্তৈর অভিজাতস্যৈব মনের গ্রহিত্রী গ্রহণ গ্রাহ্যেষু তৎ অঞ্জনতা সমাপত্তিঃ। আমি আগেরটা বলতে গিয়ে
তৎস্ততদঞ্জনতাটা বলিনি, আবার রিপিট করলাম। আমি আবারও একবার রিপিট করছি যাতে আপনাদের সুবিধা হয়। ক্ষীণবৃত্তের অর্থাৎ এখানে বিসর্গ এসে গেল, ক্ষীণবৃত্তে হেই অভিজাত সে ইব অভিজাত সেব মনের গ্রহিত্রী গ্রহণ গ্রহ্যেষু তৎস্ততদ অঞ্জনতা সমাপত্তি। ক্ষীণবৃত্তে ক্ষীণবৃত্তে বলতে ক্ষীণ হয়ে যাচ্ছে বৃত্তিসমূহ। কোন বৃত্তিসমূহ? সমস্ত বাহ্য বৃত্তি অর্থাৎ রাজসিক ও তামসিক যে সমস্ত বৃত্তিগুলো আছে সেই সমস্তগুলো ক্ষীণ হয়ে গিয়ে চিত্ত কি হয়ে গেছে? স্বচ্ছ হয়ে গেছে, নির্মল হয়ে গেছে। অভিজাতস্য ইব অতি নির্মল, অতি অভিজাতস্য ইব অতি নির্মল মানে স্ফটিক মণি ইব মতো চিত্ত। অর্থাৎ চিত্ত কিসের মতো? অতি নির্মল স্ফটিকের মতো, স্ফটিক মনের মতো। গ্রহিত্রী, গ্রহিত্রী কথাটার অর্থ কি? যে গ্রহিতা অর্থাৎ এখানে বুদ্ধি পুরুষ বা পুরুষ। গ্রহণ অর্থাৎ আমরা কি দিয়ে গ্রহণ করি? ইন্দ্রিয় এবং অন্তঃকরণ। গ্রাহ্যেষু পঞ্চভূত এবং বিষয় এর মধ্যে। তৎস্ততদ অঞ্জনতা অর্থাৎ তাদের স্বরূপে স্থিত হয়ে তদাকার হয়ে যাওয়া, একেই বলে সমাপত্তি অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধি। ক্রমাগত অভ্যাসের দ্বারা সাধকের কি হচ্ছে? চিত্ত যখন স্বচ্ছ স্ফটিক মণির মতো হয়ে যাচ্ছে অর্থাৎ অত্যন্ত নির্মল হয়ে যাচ্ছে, যখন তার বাহ্য বৃত্তি সমূহ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অর্থাৎ কোন রকম ভাবে ক্রিয়াশীল থাকছে না, সমস্ত ভাবেই বাহ্য বৃত্তি সমূহ ক্ষীণ হয়ে যাচ্ছে, সেই সময় থাকছে কি? শুধু ধ্যেয়। অর্থাৎ সেই সময় সাধক ইন্দ্রিয়ের স্থূল অথবা সূক্ষ্ম বিষয়সমূহে অন্তঃকরণ এবং ইন্দ্রিয় অথবা বুদ্ধিস্থ পুরুষ এর যে কোনো একটিকে, অর্থাৎ ইন্দ্রিয়ের স্থূল অথবা সূক্ষ্ম বিষয়সমূহে অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহে অথবা বুদ্ধি, যেটা আমাদের পুরুষ, বুদ্ধিস্থ পুরুষ যেটাকে আমরা বলি কেবল পুরুষ বা পরম পুরুষ, এর যে কোনো একটি ধ্যেয়তে নিজের চিত্তকে যখন স্থির করেন তখন কি হয়? সেখানে স্থিতি লাভ করেন এবং তদাকার হয়ে যান। একেই বলে সম্প্রজ্ঞাত সমাধি। এই সমাধিতে সাধক ধ্যেয় বস্তু সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা উচিত যে মনের বিষয়াকার অবস্থাকে সমাপত্তি বলে, আর বিষয়ের অনুরূপ জ্ঞান হওয়াকে কি বলে? সমাধি বলে। আমি আর একবার রিপিট করে দিই যে মনের বিষয়াকার অবস্থাকে বলছে সমাপত্তি, আর বিষয়ের অনুরূপ জ্ঞান হওয়াকে বলছে সমাধি। সমাপত্তি চিত্তের অবস্থা আর সমাধি আত্মার অবস্থা। এই সূত্রে স্ফটিক মনের সঙ্গে চিত্তকে তুলনা করা হয়েছে। স্ফটিকের সামনে যে কোনো বিষয় যদি রাখা হয় তাহলে কি হয়? স্ফটিক সেই রকম ভাবেই নিজেকে প্রকট করে। যদি স্ফটিকের সামনে লাল ফুল রাখা হয় তো স্ফটিক লাল রং ধারণ করে, যদি নীল ফুল রাখা হয় তাহলে নীল রং ধারণ করে। সেই রকম ভাবেই সমাধি দশায় কি হয়? সমাধি দশায় চিত্তের অবস্থা সেই রূপ হয়ে যায়। অর্থাৎ যখন যেভাবে যে রূপে সে স্থিত হচ্ছে বা যে রূপকে সে জ্ঞান করছে সেই রূপেই তিনি কি করছেন? প্রকট হচ্ছেন। যখন জীবাত্মা চিত্ত অবস্থা বিষয়ে, জীবাত্মা কি করে? চিত্তের অবস্থা বিষয়ে সমাধি লাগায়, তখন চিত্ত সেই অবস্থা প্রাপ্ত হয়। যখন যে বিষয়ে লাগায় সেই বিষয়াকার হয়ে যায়। এটাই হলো এই সূত্রের মূল কথা। অর্থাৎ
চিত্ত স্ফটিকের মতো সেখানে যে জ্ঞান আমরা পৌঁছবো সেই জ্ঞানের অনুরূপ চিত্ত আমাদের সামনে প্রকট হবে, অর্থাৎ সাধকের চিত্ত সেই রূপেই প্রকট হবেন, তিনি তদ্রূপ হয়ে যাবেন, তদ্রূপ হয়ে যাবেন। তাই সাধনার চূড়ান্ত অবস্থায় বা একদম পরিণতি যেখানে আছে, সেই চূড়ান্ত পরিণতি অবস্থায় যখন চিত্ত পৌঁছে যায় তখন চিত্ত স্থিতি লাভ করবার অধিকারী হয়ে ওঠে, এবং শুধু স্থিতি লাভ করে না, তিনি তদ্রূপ হয়ে যান। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তখন তিনি সেই রূপে সেই স্বরূপে অবস্থান করে। এটাই হলো 40 এবং 41 নম্বর সূত্রের ব্যাখ্যা। 40 নম্বর সূত্রে কি বলছে? 40 নম্বর সূত্রে বলেছে যে আমাদের চিত্তকে স্থির হবার যোগ্যতা অর্জন করলে তার স্থিতি কিরকম হবে, অর্থাৎ চিত্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, বৃহৎ থেকে বৃহত্তর হবে, অর্থাৎ পরমাণু থেকে সে পরম মহত্ব পর্যন্ত কি করতে পারবে, পৌঁছতে পারবে, বা সেই বস্তু বা সেই বিষয় সম্পর্কে চিত্ত জ্ঞান লাভ করতে সমর্থ হবে এবং সেই রূপ তিনি পেয়ে যাবেন। সেটাই আরো একটু ক্লিয়ারলি বলল 41 নম্বর শ্লোকে, যে ক্ষীণবৃত্তের অভিজাত শিব মানে গ্রহিত্রী গ্রহণ গ্রাহ্যেষু তৎ অঞ্জনতা সমাপত্তি। অর্থাৎ যখন এই সাধনা করতে করতে এই অপর্যায়ে সাধক উন্নীত হন, তখন ধীরে ধীরে তার বাহ্য বৃত্তি সমূহ ক্ষীণ হয়ে যায় এবং তার ভেতরে যে চিত্ত সেটা স্ফটিক মনের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ চিত্ত সম্পূর্ণ নির্মল হয়ে যায়, তার উপরে কোনো রকম জড়তা থাকে না, কোনো রকম কুটিলতা থাকে না। যতক্ষণ না চিত্ত স্ফটিক সম হবে ততক্ষণ সত্য জ্ঞান বা পূর্ণ জ্ঞানকে রক্ষা করার মতো বা ধারণ করবার মতো অধিকার জানবে না। তাই প্রয়োজন কি? কঠিন সাধনা। কিরম ভাবে করতে হবে? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাধন পথে এগিয়ে যেতে হবে। চড়ৈবেতি চড়ৈবেতি আর চড়ৈবেতি। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন।